এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। নদিয়ার দাপুটে কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে কুপিয়ে খুন। বাড়ি ফেরার পথে যা ঘটল রাতের নাকাশিপাড়ায়, স্তম্ভিত বাংলা। গোলা বারুদের বদলে এবার দিমাগি নক্সলবাদ, লালকেল্লায় ভাষণ থেকে বড় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ, মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কি বলেছিল যুবক। আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড, শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রকল্প। কি হবে স্বাস্থ্যসাথীর? হেমন্ত সোরেনের বাড়ি ঘেরাওয়ের ডাক, ঝাড়খণ্ড প্রতিবাদী ছাত্রদের। সরকার থেকে সমর্থন প্রত্যাহার করতে বলা হলো রাহুল গান্ধীকে। নগদ লাখ টাকা, সোনার গহনা ও নথির পাহাড়, ফের পুলিশের জালে অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সাইগল। দুর্নীতি করেনি লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ডেপুটি স্পিকার, বার্ষিয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। আরজিকর হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ জানালেন পরিজনেরা। আশীষ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে অপপ্রচার নিয়ে বিজেপি ও সংবাদ মাধ্যমের একাংশের নিশানা, গর্জে উঠল অভিষেক। ক্ষমতাচ্যুত মমতাকে দেখা গেল না স্বাধীনতা দিবসের কোনো কর্মসূচিতেই, কালীঘাটের বাড়ির উঠোনে পতাকা উত্তোলনেও নয়। কখনো দুর্নীতিতে জড়ায়নি, ভুল হয়েছে রাজনীতিতে আসায়, সুসাইড নোটে আর কি লিখে গেলেন আশীষ। কাপড়ের ফেরিওয়ালা বলেছিল কলকাতায় বাড়ি, স্বামী পাকচট, জানতেই না 12 বছরের বিবাহিত স্ত্রী। কোচবিহারের শফিকুলের গ্রেপ্তারির পর যা বললেন স্ত্রী। গাড়ি আটকে গুলিবৃষ্টি, নদিয়ার সুপুত্র কংগ্রেস নেতা নিহত। ক্ষোভ প্রকাশে অধীর ও শুভঙ্করের। কালা দিবস পালনের ডাক। হেমন্ত সরকারের থেকে সমর্থন তুলুন, রাহুলকে চ্যালেঞ্জ রাঁচির পড়ুয়াদের। পড়ানো হবে কুশপুতুলও। বাংলায় শিল্পে বড় লগ্নি, হলদিয়ায় 800 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা মানাকসিয়া গোষ্ঠীর। বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড, পিস্তলে ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত 2। স্বামীর চাকরি থাকলে মিলবে না টাকা, 17 আগস্ট থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা 3000। নাকাশিপাড়ায় গাড়ি আটকে কংগ্রেস নেতা ও ছেলেকে গুলি করে কুপিয়ে খুন, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েতের প্রধান সহ 3। লান্সডাউন মার্কেটের হকারদের কড়া হুঁশিয়ার, ফুটপাত খালি করার আলটিমেটাম মন্ত্রী অগ্নিমিত্রা পালের। মোদিকে মন্তব্যকে কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রী, নিজেকে গর্বিত দিমাগি নকশাল বললেন পি চিদম্বরম। আত্মহত্যা না অন্য কিছু, আশিসের মৃত্যুতে বিজেপির দিকে আঙুল তুললেন কুণাল, ধিক্কার অভিষেকের। ইতিহাসের অন্ধকার মর্মান্তিক অধ্যায়, গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী। নথির প্রয়োজন নেই, দেখা মাত্রই গ্রেপ্তার, অভিষেকের ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ওপেন ওয়ারেন্ট। 15 বছরের দুর্নীতির অভিশাপ, আশিসের মৃত্যুতে কালীঘাটকেই দায়ী ঋতব্রতর। কি বললেন অভিষেক? ককরোচের ভয়, ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের, শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলরের প্রধান। সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে অহেতুক মামলা, গবেষককে জরিমানা করল আদালত। বকেয়া ডিএ নিয়ে বড় আপডেট, কোন কোন ব্যাংকের মাধ্যমে টাকা পাচ্ছেন পেনশনভোগীরা, জানুন সমস্ত তথ্য। অন্নপূর্ণা যোজনার বড় ঘোষণা, বাড়ি জমি থাকলেও এবার মাসে পাবেন 3000 টাকা। সাইগল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি, আটক অনুব্রত প্রাক্তন দেহরক্ষী। বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির, সংগঠন মজবুত করতে নিউ টাউন কনভেনশন সেন্টারে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে ধৃত বাদুড়িয়ার মেধাবী যুবক, ছেলে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়লেন মা।
ফের ভয়ঙ্কর হত্যাকাণ্ড খাস বাংলায়। এবার নদিয়ার নাকাশিপাড়া দাপুটে কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। প্রথমে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয়, এরপর গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মৃতেরা হলেন আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমান। জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, নদিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, প্রাক্তন নাকাশিপাড়া ব্লক কমিটির সভাপতি এবং এলাকার দীর্ঘদিনের দাপুটে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার পুত্র আবু সুফিয়ান বাইক করে আজ বাড়ি ফিরছিলেন বাড়ির দিকে। শনিবার সন্ধ্যায় বেতুয়াডৌড়ি থেকে বাড়িতে যাওয়ার রাস্তায় তাদের বাইক আটকায় দুষ্কৃতীরা। দাপুটে কংগ্রেস নেতা ও তার ছেলেকে প্রথমে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করেন দুষ্কৃতীরা। এরপর বাবা ও ছেলেকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনেই স্থানীয়রা ছুটে আসেন। তড়িঘড়ি করে বাবা ও ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার করে বেতুয়াডৌড়ি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘিরে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। আনিসুর রহমান ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং নদিয়া জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। অন্যদিকে তার ছেলে আবু সুফিয়ান আইন নিয়ে পড়াশোনা করছিলেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরনগর পঞ্চায়েত এলাকায় জুব্বার শেখ নামে এক নেতার প্রভাব ছিল। তিনি এক সময় সিপিএম করলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে দাবি, ওই এলাকায় ধীরে ধীরে আনিসুর রহমানের রাজনৈতিক প্রভাব বাড়ছিল। সম্প্রতি জুব্বার শেখ জেলে যাওয়ার পর এলাকায় তার প্রভাব কমে আসে এবং কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাচ্ছিল। সেই রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই হামলা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুলিশ জানিয়েছে, শনিবার আনিসুর রহমান ও তার ছেলেকে লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। বাবার সঙ্গে থাকা আবু সুফিয়ানকে সাক্ষী প্রমাণ লোপাটের উদ্দেশ্যে খুন করা হয়েছে বলেও প্রাথমিকভাবে মনে করেছেন স্থানীয়রা। তবে খুনের প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নদিয়া জেলা কংগ্রেসের নেতৃত্ব। শনিবার দিল্লির লালকেল্লায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে দীর্ঘ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে তিনি সশস্ত্র নক্সালবাদদের তীব্র সমালোচনা করার পাশাপাশি এক নতুন ও সুপ্ত বিপদ সম্পর্কে দেশবাসীকে সতর্ক করেন। প্রধানমন্ত্রী জানান, বিগত বছরগুলিতে সশস্ত্র নক্সালবাদ দমনে দেশ বিরাট সাফল্য অর্জন করেছে। তবে বর্তমানে চিন্তাধারায় নক্সালবাদ বা দিমাগি নক্সালবাদ নতুন বিপদ হিসেবে মাথাচড়া দিয়ে উঠেছে। তার মতে, এই অদৃশ্য শত্রুরা সরাসরি অস্ত্র হাতে না লড়লেও সমাজ ও দেশ জুড়ে হিংসা, নৈরাজ্য ও অস্থিরতা ছড়ানোর সুযোগ খুঁজছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগেই পরিস্থিতির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, এক সময় দেশের এক বড় অংশ মাওবাদী সন্ত্রাসের রক্তাক্ত ছিল। সেখান থেকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করে মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যে জায়গাগুলোতে একসময় বুলেটের দাপট ছিল, আজ সেখানে উঠেছে তেরঙ্গার পতাকা। তবে সশস্ত্র তাণ্ডব কমলেও দিমাগি নক্সালদের মতাদর্শ সমাজকে ভেতর থেকে দুর্বল করার চক্রান্ত করছে বলে তিনি মনে করেন। তাই এই মানসিকতার মানুষদের সঠিকভাবে চিহ্নিত করে সমাজ থেকে বয়কট করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামপুরহাটের পাঁচবাড়ের বিধায়ক আশিস রাজ্যের মন্ত্রীও ছিলেন। রামপুরহাটের দলীয় কার্যালয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহর সঙ্গে একটি সুসাইড নোটও উদ্ধার করা হয়েছে বলে খবর। তাতে তিনি লিখে গিয়েছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপ করেছেন আশিস। পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। রামপুরহাটে পাঁচবারের বিধায়ক আশিস রাজ্যের মন্ত্রীও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাকে বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব দেওয়া হয়েছিল। রবিবার সকালে রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়া নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ তার দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আশিসের দেহর সঙ্গে যে সুসাইড নোটটি পাওয়া গিয়েছে, সেখানে তিনি বারবার দাবি করেছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। দলের অন্যায়কে মেনে নিতে না পারলেও তিনি কখনো প্রতিবাদ করতে পারেননি।
আশিস লিখেছেন, ছাত্র অবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনো দিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। রাজনৈতিক বাক বিতণ্ড হয়েছে, কখনো সূত্রতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতেও পারেনি। সারা জীবন এক পয়সা কোনো কাজের বিনিময় নেয়নি। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটিতে তার তেমন কোনো ক্ষমতা ছিল না। চিঠিতে দাবি করেছেন আশিস। অভিযোগ, তাকে ছোট করার জন্য অনেক কিছু করা হয়েছে। সেই প্রচেষ্টাকে ধিক্কার জানিয়ে আশিস উপলব্ধি, রাজনীতিতে আসা ভুল হয়েছে। চিঠিতে লিখেছেন, টিআরডিওতে জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না। আমার চেক পাওয়ার ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেটের ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনো দিন কেউ আলোচনাও করেননি। আমাকে অপমান করার জন্য যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি, ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যে থাক। শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন আশিস। মৃত্যুর আগে লেখা চিঠিতে ছাত্রছাত্রীদের স্মরণ করেছে প্রবীণ নেতা। লিখেছেন, সারা জীবন শিক্ষকতা করেছি, কোনো দিন ক্লাস ফাঁকি দিইনি। স্পেশাল ক্লাস নিয়েছি, ছাত্রদের অনেককে বিনা পয়সায় পড়িয়েছি, ওদের প্রচুর ভালোবাসা পেয়েছি। এরপর পরিবারের সদস্যদের নাম করে তাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন আশিস। শেষে লিখেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। চিঠিতে রাজনীতিতে যুক্ত করেও নাম উল্লেখ করেননি আশিস। সরাসরি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। কে বা কারা তাকে অপমান করার চেষ্টা করেছেন তাও খোলাসা করেননি। আশিস 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যের তৃণমূল ক্ষমতা আসার পর মমতা মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন। তিনি রাজ্যের প্রাক্তন স্কুল শিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রী। 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছেন। 2022 সালে রামপুরহাটের বাগডুইতে গণহত্যার ঘটনায় অস্বস্তিতে পড়েছিলেন আশিস। তবে নিজের এলাকায় ভোট সম্পর্কে তিনি আত্মবিশ্বাসী ছিলেন। 2026-এ তাই তাকেই টিকিট দিয়েছিলেন মমতা। বিজেপি প্রার্থীর কাছে আশিস হেরে যান 24,000-এর বেশি ভোটে। তারপর থেকে রাজনীতিতে তাকে আর তেমন সক্রিয় হতে দেখা যায়নি। সুসাইড নোটটি তারই লেখা কি না, কী কারণে কিভাবে তার মৃত্যু হলো পুলিশ খতিয়ে দেখছেন। বীরভূম পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ বললেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে থানায় খবর দেন। আমরা গিয়ে দেখি ঘরের দুটি দরজার ভিতর থেকে বন্ধ। প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকি। দেখি নাইলনের দড়ি পাখার সঙ্গে বাঁধা অবস্থায় ঝুলছিল। নির্দিষ্ট পদ্ধতি মেনে দেহ নামানো হয়। রামপুরহাট হাসপাতালে তা পাঠানো হয়েছে। যেহেতু এটা অস্বাভাবিক মৃত্যু, একটা ইউডি কেস করা হয়েছে। পাশে হাতে লেখা নোটটি ছিল, তাতে লেখা ছিল, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমরা বিষয়টা খতিয়ে দেখছি।